গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখে রাজনীতিতে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পর থেকে একটি নাম সবার সামনে উঠে আসে, আর সেটি হলো আয়নাঘর। আয়নাঘর নামটি শুনতে সাদামাটা শোনালেও এর ভেতরের চিত্র আপনার দম বন্ধ করে দেবে। শোনা যায় দেশ থেকে গুম করে ফেলা সকলকেই নাকি রাখা হতো এই আয়নাঘরে। ঘুটঘুটে অন্ধকার, তার উপরে ভয়ঙ্কর সকল শাস্তি, সব মিলে এই ঘরটি একটি মৃত্যুপুরী হিসাবে পরিচিত। আজকের ভিডিওতে এই ভয়ঙ্কর আয়নাঘর সম্পর্কে জানার চেষ্টা করব কতটা ভয়ঙ্কর এই আয়নাঘর, কাদেরকে রাখা হতো এই আয়নাঘরে এবং কি কি করা হতো তাদের সাথে। আর এই সব কিছু জানতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করি। চারদিকে অন্ধকার, মাথার উপর ঘর ঘর করে প্রতিনিয়ত ঘুরে চলেছে ফ্যান, পাশে রাখা আছে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। আর এই চিত্রটি আয়নাঘরের, যেটিকে আয়নাঘর নামে ডাকা হলেও আসলে এটি একটি ছোটোখাটো নরক। এখানে যাদের রাখা হয় তাদের মধ্যে খুব কম মানুষই বাইরে আসার সুযোগ পায়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেখানে ধুকে ধুকে মারা যায়। শেখ হাসিনা আস্থাবোধন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘরটি পরিচালনা করত। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত গোপন কারাগারকে রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেট্রা নিউজের করা একটি অনুসন্ধানের প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকে মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বল প্রয়োগ গুমের শিকারদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন করা হতো। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন যে অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটিকে সংস্কার ও পরিবর্তন করে আয়নাঘরে রূপান্তরিত করা হয়। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে। এখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছে। এই সকল ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করে রাখাটা কতটা অমানবিক। এখানে বহু লোককে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এইসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানান রকম আর্তনাদ খোদাই করে লেখা রয়েছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককেই হত্যা করা হয়েছে। আয়নাঘরে বন্দী কয়েদিদের নির্যাতনের কথা শুনে যে কোনো সহৃদয়বান ব্যক্তির মনে হবে যে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাটাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই সকল কাজ করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই তারা অস্বীকার করে এসেছে। শেখ হাসিনা সরকার পদত্যাগের পরপরই এই ধরনের অপকর্মের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে শুধু ঢাকা সেনানিবাস না, দেশের বেশ কয়েকটি সেনানিবাসে এই ধরনের আয়নাঘর থাকতে পারে। মূলত যারা সরকার বিরোধী কার্যকলাপ বা সরকারের বিরোধিতা করত তাদেরকে এই আয়নাঘরে আটকে রাখা হতো। অনেকে এই আয়নাঘর থেকে ছাড়া পেয়েছে, কিন্তু আবার অনেকে ভয়ঙ্করভাবে মারা গিয়েছে। কেউ এনকাউন্টারের শিকার হয়েছে, আবার কেউ দিনের পর দিন কষ্ট সহ্য করতে করতে মারা গিয়েছে। আয়নাঘরে যারা বন্দী থাকতেন তাদের কখনো খাবার দেওয়া হতো, আবার কখনো দেওয়া হতো না। সারাদিন শুধু তাদের সাথে চলতো অমানবিক অত্যাচার। তাদের করা চিৎকারগুলো শুধু চারপাশের দেয়াল ছাড়া আর কেউই শুনতে পেত না। যারা মারা যেত তাদের লাশগুলোর সাথে কি করা হতো এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। তবে হয়তো সামনের সব রহস্য উন্মোচন হবে, খুলে যাবে সকল রহস্যের জোর। তবে বর্তমান সময়ে পুরো বাংলাদেশ আয়নাঘরটিকে ভয়ের চোখে দেখে। আপনার কি মনে হয় এই আয়নাঘরটি কতটা ভয়ঙ্কর? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরের কোনো এপিসোডে। ধন্যবাদ সবাইকে।